আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আজ আমাদের অতিথি চারজন। বাদিক থেকে আছেন শুরুতে ব্যারিস্টার পারভেজ আহমেদ, তারপরে আছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নেওয়াজ রহিমা আর্লি, এরপরে আছেন abnews24.com-এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং সবশেষ আছেন ডান দিকে শেরেবাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান AK ফায়াজুল হক রাজু। আপনাদের প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লেট এডিশনে। আমি দুঃখিত, নেওয়াজ হালিমা আর্লি। জি, পারভেজ ভাই আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে অবরোধ চলছে, হরতাল চলছে, নাশকতা চলছে, পেট্রোল বোমা চলছে, এই সব কিছু নিয়ে তর্ক বিতর্কও চলছে। এর মাঝে সংলাপের কথাবার্তাও আসছে বেশ জোরে সোরে প্রতিনিয়তই বিভিন্ন পক্ষ থেকে। সরকার বা বিরোধী দলের বাইরে যারা বিভিন্ন শক্তি আছেন সমাজের, তারাই একটু বেশি করে বলছেন। নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে জাতীয় সংকট দূর করার জন্য চলমান যে সংকটটি চলছে সেটির জন্য একটি জাতীয় সংলাপের উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনকে চিঠি দেওয়া হয়েছে নাগরিক সমাজের একটি অংশ থেকে। সেই চিঠিটি গেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর ATM শামসুল হুদার পক্ষ থেকে। এই আহ্বানে আমরা এই তিনজনের সাড়া কী পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। এই উদ্যোগ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আশরাফ ভাই আপনাকে এবং এসএটিভির দর্শক যারা দেশে এবং প্রবাসে দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন শুরুতেই, তার সঙ্গে শুধু একটি শব্দ আমি দেখেছি হয়তো মিসিং হয়ে গিয়েছে, এটা হয়তো দুর্ভাগ্যবশত। সেটা হচ্ছে যে পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানে যতগুলি উনি বলেছেন সবই ঠিক আছে, শুধু একটি শব্দ বাদ পড়ে গিয়েছে, সেটারও মহোৎসব চলছে। এখন আপনি যেটা লাস্টে যে প্রশ্নটি করলেন সেটা হচ্ছে যে এই যে একটা সংকট আমরা দেখতে পাচ্ছি, এই সংকটটি কিন্তু আমরা বলছি শুরু থেকে যেটা সংকট, এবং এই সংকটটা 5ই জানুয়ারি নির্বাচন হওয়ার পর থেকে তার পূর্ববর্তীকালীন আগে থেকে ছিল, এবং সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে আজকে আপনি যে যতগুলি এডজেক্টিভ শব্দ ব্যবহার করেছেন সবগুলি এক হয়ে আজকে একটা মহীরূহ অবস্থা হয়েছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে এই সংকটটি যদি আমরা কেন খুঁজতে যাই তাহলে আবার সমাধানটা আরও কঠিন হয়ে যাবে। আমি সমাধানেই থাকতে চাই। বেসিক্যালি আমি খুব অপটিমিস্টিক টাইপের মানুষ, স্বাধীনতার পরে আমার জন্ম। সো আমি যেভাবে বাংলাদেশকে দেখি সেটা হচ্ছে এরকম একটি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে স্বপ্নটি দেখেছিলেন সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে স্বপ্নটি পরবর্তীতে বপন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে, যে স্বপ্নটি এখন বপন করে চলছেন এই জননেত্রী শেখ হাসিনা, তাদের কারো স্বপ্নই বাংলাদেশ ব্যতি রেখেছিল না এবং এখনও নেই। তাহলে বাংলাদেশ কেন জ্বলবে প্রশ্ন কিন্তু চলে আসে। এবং বাংলাদেশ কেন জ্বলবে এর জন্য যে শব্দটি সবচেয়ে বেশি প্রয়োগ হবে সেটা হচ্ছে আশরাফ ভাই, যে কিছু অবার্চিন লোকের অবার্চিন শব্দ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা এবং বক্তব্য, যেটা প্রতিনিয়ত জাতিকে আজকে দুর্দশায় পতিত করেছে। আমি কখনোই বিশ্বাস করি না যে গণতন্ত্রকে যারা উত্তরণের পথে আজকে এখানে গণতন্ত্র নামক শব্দটির বীজ বপন যাদের হাত দিয়ে হয়েছে তাদের সময় গণতন্ত্রের সংকট হতে পারে। বাট আনফর্চুনেটলি আমি বলবো ইটস নট টু লেট। দেরিতে হলো যে আজকে যে সংকটটি উত্তরণের জন্য যে কথাটা আসছে সেটা হচ্ছে কি গণতন্ত্র যে ট্রেনচ্যুত হয়েছে। একটা সময় কিন্তু আমরা ব্যাপকভাবে বলেছিলাম যে ট্রেন চলে গিয়েছে, বাট দ্যাট ট্রেন ওয়াজ উইথাউট প্যাসেঞ্জার, যার জন্য ওই ট্রেনটির কোনো আবেদন ছিল না। এখন যে কথাটি উঠছে এখন হচ্ছে গণতন্ত্রকে লাইনে আনার, পুনঃস্থাপন করার জন্য উদ্যোগ। এবং আমি মনে করি একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, এটা দেশ 16 কোটি জনগণ আশা করে যে এই উদ্যোগটি সফল হবে। এই কারণে সফল হতে হবে কারণ যাদেরকে দেয়া হয়েছে তারা প্রত্যেককে গণতন্ত্র লালন করে এবং গণতন্ত্র সমাজ ব্যবস্থা টিকে আছে বলেই আজকে তারা এক একজন এই নামে পরিচিত। আজকে দেখেন আপনি যার কথা বললেন রাষ্ট্রপতি, উনি স্বাধীনতার পরে বাংলাদেশের প্রতিটি সংসদ নির্বাচনে জয়ী হয়ে তার এলাকাকে রিপ্রেজেন্ট করে আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। তাহলে গণতন্ত্রের সেই বীজটি ছিল বলেই আজকে উনি রাষ্ট্রপতি হতে পেরেছেন একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও, এবং রাজনীতি করার কারণে। আজকে দেখুন প্রধানমন্ত্রী যিনি আছেন একই, উনি বঙ্গবন্ধুর কন্যা, কিন্তু পরবর্তীতে উনি রাজনীতিবিদ, জননেত্রী হয়েছেন এই রাজনীতি করার কারণে, এবং সেটা গণতান্ত্রিক রাজনীতি ছিল। আজকে যাকে আরেকটি দেওয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, এবং এমন একজন ব্যক্তি যারা এই বাংলাদেশের কোনো নির্বাচন আজ পর্যন্ত যিনি হারেননি। তো এতগুলি শব্দ সর্বনাম যাদের সঙ্গে যুক্ত আছে
তাদের কাছে যখন দেশের সচেতন নাগরিক একটা জায়গা থেকে তাদেরকে আহ্বান জানিয়েছে বাংলাদেশকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, সেই উদ্যোগ ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি। এবং উদ্যোগটি অবশ্যই সাধুবাদ দেওয়ার যোগ্যতা রাখে। পাশাপাশি আমরা যারা এখানে চারজন বসেছি ইনক্লুডিং ইউ, আমরা প্রত্যেকে আজকে যে কথা বলবো, বক্তব্য রাখবো, আমরা মনে করি যে বাংলাদেশের যে সংকট দিয়ে অতিবাহিত হচ্ছে এই সংকটটি খুব দ্রুত কেটে যাবে, কারণ আমাদের সেই দূরদর্শিতা আছে, আমাদের সেই মমত্ববোধ আছে, সেই ভালোবাসা আছে, এবং এই ভালোবাসা মমত্ববোধ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে স্বপ্ন আমরা লালন করি তরুণ প্রজন্ম, আগামীতে এটা আরও বেশি সুদৃঢ় হবে, শক্ত ভিত্তিরূপে দাঁড়াবে, এবং আমাদের কণ্ঠ সমস্বরে গেয়ে উঠবে যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তার মানে জীবন হচ্ছে যে বাংলাদেশ আমার মরণ সুশীল বাংলাদেশ। সমাজের এই উদ্যোগ সম্পর্কে আপনি খুবই আশাবাদী। আপনি যেই বিষয়টা যুক্ত করছিলেন যে যেসব বিষয় চলমান তার সাথে আপনি বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও মহোৎসব চলছে, Absolutely. সেটি একটি রাজনৈতিক ভাষা, 71টি হত্যাকাণ্ড হয়েছে, দেখুন আপনি গত এক সেটি মাসে। একটি রাজনৈতিক ভাষা, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর খবরও গণমাধ্যমে আসছে, কিন্তু আগুনে মানুষ পুড়িয়ে মারার যে সংখ্যা সেটিকে এখনো ছাড়াতে পারে নাই। তো এটা যদি মহোৎসব বলেন দুটো তাহলে একটা সেটাকে কি competition-এর বলবেন? পর্যায়ে আছে বলা জি, যাবে হয়তো। ওটাও একটি দিক, নিশ্চয়ই ওটি একটি দিক, সেটি একটি বাস্তবতা। সুভাষ দা, এই উদ্যোগের পাশাপাশি আজকেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন যে কিছু বুদ্ধিজীবী সংলাপের কথা বলে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে। তিনি বলেছেন যারা সন্ত্রাস করছে তাদের নিষেধ না করে সংলাপ বলে সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে, এটি তার বক্তব্য, এবং প্রতিনিয়ত আমরা জানি সরকার পক্ষ থেকে সংলাপের বিরোধিতা করা হচ্ছে। তারা এটিকে কেবলই একটি অপরাধ এবং আইন শৃঙ্খলা সংকট হিসেবে দেখে কঠোরতে সেটা দমন করতে চাচ্ছেন। তাহলে এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে সংলাপের, তার ভবিষ্যৎ কি? আমি গত 2-3 দিন আগে একটি বিখ্যাত ডাক্তারের বাসায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। নানা ধরনের মানুষ সেখানে এসেছে, আপনাদের মিডিয়ার অনেকেও ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন। তো একজন টেলিভিশন চ্যানেলের কর্তা ব্যক্তির স্ত্রী আমাকে দেখেই বলছে যে আপনার দাবদাহে আমি তো রাত্রে ঘুমাতে পারি না। তা আমার কথাগুলো দাবদাহের মতো তার কাছে লেগেছিল। তা আমি এতক্ষণ ধরে ব্যারিস্টার পারভেজের দাবদাহর মধ্যে ছিলাম। আমি বলি, সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত বই আছে, আমরা হয়তো অনেকেই পড়েছি, কারণ ছোটবেলা আমরা সবাই যে বই পড়তাম। তিনজন ব্যক্তিকে চিঠি দেওয়া হচ্ছে তাদের গুরুত্ব এবং রাজনীতি এবং গণতন্ত্রে অবদান এবং তাৎপর্যের কথাই কিন্তু তিনি বলছিলেন। না, আমি ওই শব্দটা ব্যবহার করলাম যে কাউকে আমি এক্সক্লুড করিনি। না করি। তা সঞ্জীব চট্টোপাধ্যায় লোটা কম্বল আমরা সবাই পড়েছি। তার একটা বিখ্যাত বই আছে, কলকাতা আছে কলকাতাতেই। তা সেখানে তিনি লিখছেন, শক্তিমানের চক্ষু লজ্জা থাকবে না, নেইও। দেশ নেতাদের কথাবার্তায় তার প্রমাণ। এটা কত আগে কলকাতা আছে কলকাতাতেই তিনি লিখেছিলেন। মার্ক টুয়েন বলতেন যে মানুষকে বোকা বানানো সহজ, তাকে কনভিন্স করাচ্ছে, তাকে নিজেরকে বোঝানোর চেয়ে বোকা বানানো সহজ। আমি এখন বোকা বানিয়ে বেশি দিন রাখা যায় না, কিন্তু চেষ্টা করে এবং কাজটা সহজ বলে করে ফেলে। বাংলাদেশে এখন যে সংকট চলছে, সেই সংকট হচ্ছে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার বিষয়। আমি বুঝি না এই যে কিছু তামাদি রাজনীতিবিদ আর কিছু তামাদি সুশীল, কারণ আমি ডক্টর শামসুল হুদাকে এত বেশি পছন্দ করি, আপনার সাথেই আপনি তার বইয়ের রেফারেন্স দিয়েছি আমি অনেকবার, আমি খুব পছন্দ করি মানুষটাকে। আমি সেই অর্থ বলছি না, আমি বলছি যে বাংলাদেশের যে এখন যে সংকট, সেই সংকটটা হচ্ছে বাংলাদেশ কি বাংলাদেশের জায়গায় থাকবে নাকি বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের দিকে যাবে, সোজা আমার কাছে প্রশ্ন। আমি আওয়ামী লীগের একজন প্রেমিক হিসেবেও আমি মনে করি আওয়ামী লীগের অনেকগুলো ত্রুটি আছে, বিচ্যুতি আছে, খলন আছে, অনেক রকম চালাক চাতুরি আছে। কিন্তু আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আপনি যে বললেন যারা এই স্বপ্ন দেখেছিল ব্যারিস্টার পারভেজ, এই দেখেন আমার কাছে একটা সাইক্লোস্টাইল করে পত্রিকা, যেখান থেকে উনি লেখাপড়া করে এসেছেন, লন্ডনে 1964 সালে হাতের লেখা একটা পত্রিকা বেরোত পূর্ব বাংলা নামে। আপনি চিন্তা করতে পারবেন না এই যে টাইপ করা ইয়েতে, তার মধ্যে তার দেখি স্বপ্ন অনেক আগের থেকে, ক্ষুদিরাম দেখেছে, অনেক দেখেছেন, তিতুমির দেখেছেন। আমি বলছি এই স্বপ্ন সারখার হয়ে যাচ্ছে এই সন্ত্রাসীদের আগুনে। আর একদম বলতে আমার দ্বিধা নেই, এই সন্ত্রাস একটি রাজনৈতিক দলের ভিতর থেকে পরিচালিত হচ্ছে। ব্যারিস্টার পারভেজ অস্বীকার করতে পারবেন, একটি আমরা তো জানি যে 20 দলীয় জোট আন্দোলন, 20 দলীয় জোট, এই যে জোট এখান থেকে, এবং অনেক পত্রিকায় এটা সংবাদ এসেছে যে কিভাবে দেশের বাইরে কন্ট্রোল রুম খোলা হয়েছে,
আমরা খুব স্পষ্ট করে দেখেছি। আমাদের গণমাধ্যমের অনেক ত্রুটি আছে। আপনি মুন্নি স্যার গত পরশুর বাংলাদেশ প্রতিদিনের লেখাটা পড়েছেন, সে দেখিয়েছে যে কিভাবে যে গাড়ি পোড়ানোর আগে মিডিয়ায় সংবাদ দিয়ে গাড়ি পোড়ানো হয়। সব দিকে কিন্তু এই ত্রুটি বিচ্যুতিগুলো আছে। পেট্রোল বোমা মারার আগে মিডিয়াকে জানিয়েছে এমন কোনো খবর কিন্তু না না, সে বলছে গাড়ি পোড়ানোর কথা বলছেন। আমি প্রসঙ্গগুলো বলি। আপনি মানুষ পুড়িয়ে হত্যা করছেন এবং এটাকে বলতেছেন আন্দোলন। এই তকমা আমি মানতে পারি না, আমি মানি না, মানি না, মানি না। আপনি বাংলাদেশের 12টি রাজনৈতিক দল গত 5 জানুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনি নির্বাচনে অংশগ্রহণ করলে আপনার প্রত্যেকটি সমর্থক মনে করে যে আপনি খুব ভালো করতেন। আপনি বাংলাদেশে এখন বিএনপির প্রত্যেকটা সমর্থককে জিজ্ঞেস করুন যে আজকে যে ঘটনা ঘটছে এই ঘটনার দায় দায়িত্ব বিএনপি ঘাড়ের উপরে যাচ্ছে কিনা। অথচ করছে কিন্তু অধিকাংশ কিন্তু আপনার যুদ্ধাপরাধীর দায়ে যারা বিচারপ্রাপ্ত। আমি এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে যদি শেখ হাসিনা ঘোষণা করে যে কালকের থেকে কোনো এই যুদ্ধ অপরাধীর বিচার যে বসেছে 12 জন যে ফাঁসির জন্য অপেক্ষমান আছে, রাষ্ট্রপতির যদি এটাকে বলা হয় যে এটা আর করা হবে না, কালকের থেকে আগুন জ্বালানো বন্ধ হবে। তাহলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য এই আন্দোলন বা এই নাশকতা? এক সরলীকরণ করে আমি বলছি না, আমি বলছি কি যেইভাবে প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে এখন আপনি বলতে পারেন বেগম খালেদা জিয়ার বাসার অফিসের সামনে বালুর ট্রাক, বলতে পারেন তার অফিসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। আমি তো এখনো মনে করি বেগম খালেদা জিয়ার সাথে নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থার কথা হয়েছে, আমি মনে করি, আমার প্রেডিকশন। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা যে রিপোর্ট দিয়েছে যে শুধুমাত্র জঙ্গিদের ঝুঁকিতে বেগম শেখ হাসিনা শুধু না, বর্তমান প্রধানমন্ত্রী না, বেগম খালেদা জিয়াও আছে। এবং এটা তিনি মাথায় নিয়েছেন, আমার ধারণা মাথায় নিয়েছেন। আপনি দেখেন তার বাসায় কিন্তু অফিসের দেওয়াল উঁচু করা হয়েছে, তার এতে কাঁটাতারে বেড়া লেগেছে, নিরাপত্তা নিশ্চয়ই দরকার, নিরাপত্তা নিশ্চয়। এবং তিনি বাসায় থাকতে স্বচ্ছন্দ বোধ করছিলেন না। কারণ বাংলাদেশ কিন্তু আমি এখনো মনে করি সরকারের উচিত প্রতি মুহূর্তে নিরাপত্তা জোরদার করা এবং বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের স্বার্থে তাকে বাঁচিয়ে রাখতে হবে। জি, আসবো আবার আপনার কাছে। আলিয়াপা, এই সংলাপের বিপক্ষেই বললেন এবং সরকারি দল সরকার তাই করে যাচ্ছে, কিন্তু অন্য অনেক পক্ষ কিন্তু সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের কথা বলছে। আপনার কি মত? আমি শুরুতেই প্রতিবাদের মাস, দাবি আদায়ের মাস, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি। শুরুতেই আমি যেটা বিশ্বাস করি সেইটা হলো কোনো সমস্যাকেই আড়াল করলে সমস্যার সমাধান হয় না। সংকটকে অস্বীকার করা এটা কোনো ক্রেডিটের মধ্যে পড়ে না। অস্বীকার করছে না সরকার, এটা অপরাধ এবং আইন শৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখে সেভাবে আজকের সংকট নিরসনের জন্য বাংলাদেশের প্রতিটি নাগরিক, সচেতন নাগরিক উদ্গ্রীব হয়ে বসে আছে দুই নেত্রীর দিকে তাকিয়ে, রাষ্ট্রপতির দিকে তাকিয়ে। আজকে ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে প্রত্যেকেই, যারা প্রবাসে থাকে বাংলাদেশি, তারা পর্যন্ত উদ্বিগ্ন যে আমার দেশ নিয়ে কি হচ্ছে। দেশ সবার উপরে, এই সত্যটা আমরা যারা রাজনীতি করি তাদেরকে সর্বপ্রথম মাথায় আনতে হবে। আপনি দেখেন, সংলাপ না করার কারণে আমাদের আজকের এই সংকট। আমি সংকটের মূলে যেতে চাই। রাজনৈতিক সংকটকে স্বীকার করতে হবে। আজকে যে সংকট, এটা কোনো আইন শৃঙ্খলা জনিত সংকট নয়, এটা রাজনৈতিক সংকট। এই রাজনৈতিক সংকট শুরু হয়েছিল কবে? আপনার স্পষ্ট মনে আছে যে যখন পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা এই ঘটনাটাকে তো আর রাজনীতি আপনারা বলছেন না, এটা অপরাজনীতি। আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে বলে একটু আমি পেছনে যাচ্ছি। রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান করলে সেই বীজ সেখানেই নিরূপিত হয় এবং সেখানে সমাধান পাওয়া যায়। যেমন ধরেন, তত্ত্বাবধায়ক সরকারের বিলটি, তত্ত্বাবধায়ক সরকার বিধান যখন বাতিল করা হলো, রাজনৈতিক আলাপের মাধ্যমে করা হয়নি, করা হয়েছে কোথায়? আদালতে। আদালতে করেছেন বিধায় সেটার সেই ঘটনার কারণেই আজকে এ দেশের এই ভয়াবহ অবস্থা। সে কারণে আমি বলতে চাই, সংলাপের বিপরীতে আর কোনো কিছুই নেই। কারণ আজকের প্রধানমন্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী মাননীয় দেশনেত্রী 3 বারের প্রধানমন্ত্রী। যদি কেউ মনে করে থাকে যে আজকের প্রধানমন্ত্রী মাথা নত করে সংলাপে আসলে মাথা নত করা হয়ে যায়, তাহলে আমি বলবো যে এটা বোকার কথা। কেননা বেগম খালেদা জিয়াও
কেউ মাথা নত করে আসতে হবে না, কেবলমাত্র গণতন্ত্রের স্বার্থে তারা সংলাপে বসবেন, মানুষের ভালোর জন্য, গণতন্ত্র দেওয়ার জন্য, দেশের জন্য। একটি জনমত জরিপ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, সেখানে একটি প্রশ্ন ছিল যে বিএনপির সঙ্গে আলোচনা নয়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত আপনি সঠিক মনে করেন কি না। 53.46% সঠিক মনে করে, আর 45.37% সঠিক মনে করে না। মন্তব্য দেননি 1.1%। তো সাধারণ মানুষ তো এই বিষয়ে সংলাপের বিপক্ষে বলছে। সংলাপের দৈনিক প্রথম আলোতে 7 তারিখ। আমি 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 যেটা মনে করি, আমরা রাজনীতি করি, আমরা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের যাতায়াত, এবং কোনো পত্রিকার কতজন মানুষ এই জরিপে অংশগ্রহণ করে আপনাকে সেইটা বুঝতে হবে। বাংলাদেশে 16 কোটি মানুষ রয়েছে। আমি যেমন এইটার সঙ্গে তো আমি আমার মতামত ব্যক্ত করিনি, ব্যক্ত যারা করে তারা কত পার্সেন্ট লোক, আপনাকে সেইটা বিবেচনা করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে, বাংলাদেশের প্রতিটা মানুষ আজকে এই অবস্থার থেকে উত্তরণ চায়। আপনি গড়তমি করে দম্ভ দেখিয়ে সংলাপে যাবেন না, দেশকে আপনি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। যে সহিংসতা বন্ধ করলে সংলাপের পরিবেশ তৈরি হতে পারে, এমন কথা বলা হচ্ছে সরকারি দলের পক্ষ থেকে। সহিংসতা করছে কারা? তা সরকারি দল তো আঙুল উঁচিয়ে শুধু প্রমাণ করবার চেষ্টায় আছে বিএনপি জঙ্গি দল, বিএনপি সন্ত্রাসের দল। এটা প্রমাণ করলে আওয়ামী লীগের লোকজন এবং ঊর্ধ্বতন লোকজন এটা কৃপা নিতে চায় বিদেশিদের কাছে, কারণ আজকাল সারা বিশ্ব এবং সচেতন নাগরিক সবাই সন্ত্রাসের বিপক্ষে, সেইটাকে প্রমাণ করতে চায়। বিএনপি কোনোদিনও জঙ্গি দল নাই, সন্ত্রাসী দল নয়, করছে সুযোগ নিয়ে, সরকারের গোয়ার্তমির সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ করছে যারা অরিজিনাল জঙ্গি তারা করছে। আপনি স্পটে তো কাউকেই ধরতে পারছেন না, সেইভাবে হাতে নাতে অনেকে ধরা পড়ছে। হাতে নাতে যাদেরকে ধরছে তাদেরকে আপনি একটা ফ্রেমে বেঁধে রেখেছেন। হাতে নাতে ধরা পড়ছে, গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হচ্ছে, এরকম ঘটনা আজকেও ঘটেছে অন্তত 3টি ঢাকা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2জনকে ধরে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হচ্ছে সকালবেলা। তারপর দুপুরবেলা সন্ধ্যায় মৎস্য ভবনের সামনে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে আবিদ হাসান নামে একজনকে গণপিটুনি দিয়েছে, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক যুবক, তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ। এখন এই সহিংসতা ঘটানো এবং সহিংসতাতে যুক্ত এই দুটো দিক আছে, যেটা আবার পারভেজ ভাই বলছিলেন যে অনেকে আবার নিরীহ মানুষও শিকার হচ্ছেন, সেরকম খবরও কিন্তু আসছে না। আসলে কি এইভাবে জিনিসটাকে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমার একটা সোজা সরল কোশ্চেন ওনাদের কাছে এবং জাতির কাছে আপনার এই চ্যানেলের মাধ্যমে, যে বিএনপির মাননীয় নেত্রী খালেদা জিয়া, উনি যখন এই সমাবেশের জন্য ওনারা মূলত এই আন্দোলনটায় গেলেন, প্রথমে বললেন সমাবেশের কথা, সরকার তাদেরকে সমাবেশ করতে দিচ্ছে না, বিকজ একটা মুখোমুখি একটা অবস্থানে চলে আসছিলেন তারা। বিকজ আপনি জানেন যে 5 তারিখ সরকার আগের থেকে একটি প্রোগ্রাম করছিল, সরকারি দল এবং সরকারের যারা সমর্থক দলগুলি আছে, তো এটা কিন্তু ডিক্লেয়ার্ড একটা প্রোগ্রাম ছিল। তো সে তার পরপরই বিএনপির এবং তাদের জোটের ভুক্ত যারা আছে তাদের থেকে একটা প্রোগ্রাম আসলো যে তারা একটি সমাবেশ বা এরকম কিছু করবে, প্রথমে টঙ্গীতে, গাজীপুর এখানে, এবং পরে ঢাকায় একটা ছিল। সরকারের কাছে যখন আপনার বিভিন্ন গোয়েন্দা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, যাদের কাজ হচ্ছে আপনার সরকারকে সময়ে সময়ে আপনার এই ধরনের তথ্য সরবরাহ করা, যে নাশকতা বা দেশ বিরোধী, সেটি অনেক পুরনো ঘটনা, অনেকবার আলোচিত হয়েছে। আমরা এখনো যে সহিংসতা চলছে, বিপরীতে আবার আইন শৃঙ্খলা বাহিনীর যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেকে ধরা পড়ছে, আবার অনেক নিরীহ মানুষ শিকার হচ্ছে, এই প্রেক্ষাপটে সংলাপের মাধ্যমে সমাধানের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, আমি সংলাপের যে উদ্যোগটা নাগরিক সমাজের যারা আজকে বলেন যে সিনিয়র যারা সিটিজেন্স আমরা যাদেরকে বলি, বা সুশীল সমাজ বলি, বা সিভিল সোসাইটি বলা হয়, তারা যে উদ্যোগটা নিয়েছে এটা তারা নিতেই পারে, তাদের এটা নিজস্ব দায়িত্ব থেকে হয়তো নিয়েছে, কিন্তু আমি এটার ভিতরে কোনো আশাব্যঞ্জক কিছু দেখছি না। এই জন্য দেখছি না, আমি স্ট্রেইট বলে দিতে চাচ্ছি যে আসলে সংকটটা তো শুরু হয়েছে আপনার এই বোমাবাজি নিয়ে, মানুষকে পেট্রোল দিয়ে আঘাত করার পর থেকে। রাজনৈতিক যে সংকটের কথা বলেন, রাজনৈতিক সংকট বাংলাদেশে কিন্তু বরাবরই ছিল, থাকবে। রাজনৈতিক সংকট কিন্তু একটা নতুন কিছু না যে নতুন করে আসছে। আপনি যদি রাজনৈতিক সংকটটাকে ক্যাপিটালাইজ করে ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে আজকে মানুষ মারার মাধ্যমে অ্যাটেনশন ক্রিয়েট করতে চান, যে
এতগুলা মানুষ হত্যা হচ্ছে, তারপরে সরকারের টনক নড়ছে না, এই ধরনের কথা কি আপনারা বলতে চাচ্ছেন? তাহলে মানুষ সেই জায়গায় সরকার কিন্তু আপনার সঙ্গে কখনো বসতে পারে না। তাহলে কি বাসায় ডাকাত পড়লে আপনি কি ডাকাতের সঙ্গে বসে পড়বেন? বা আপনার সঙ্গে যদি আজকে কোন আজকে হত্যাকারী বসতে চায়, আপনি বসবেন নিজে? না, বসবো না, কিন্তু বিডিআরদের বসে শেয়ারটনে বসে বিরিয়ানি খাওয়া যেতে পারে। কোথায়? বিডিআর হত্যাকাণ্ডের পরে হত্যাকারীদের সঙ্গে আমরা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে বসে বিরিয়ানি লাঞ্চ খেয়েছি, পারভেজ ভাই, কথা বলেছি। পারভেজ ভাই, এটা না না না, আমি না ওইটার ব্যাপারে বলতে পারবো। ওটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন আঙ্গিকে চলে গেলেন আপনি। কিন্তু ওটা ক্রাইসিস ছিল কিন্তু। শুনেন, এইখানে রাজনৈতিক আন্দোলন বা গণ আন্দোলনের যে সহিংসতা, সেটার থেকে এটা কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা সিচুয়েশন কিন্তু আপনারা ক্রিয়েট করে ফেলেছেন। কিন্তু এখন আমার কোশ্চেন যে ৫ তারিখে খালেদা জিয়া বা বিএনপির নেত্রী ওই যে গুলশানের অফিসে যাওয়ার আগে বাংলাদেশের কোথাও কোনো একটি পটকা বা কোনো একটি ছোট্ট কোনো বোমা ফুটেছে, বা সেই স্থানের নাম কি এবং সেই বোমার আঘাতে কতজন মারা গেছে, স্থানটি কোথায় ছিল, সেটা যদি ওনারা বলেন তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে না, ঠিক আছে। সেটি ঘটেনি। এই অবরোধ হরতাল শুরু হওয়ার পরে এইগুলো ঘটছে, কিন্তু কারা ঘটাচ্ছে এবং তার বিপরীতে এই যে ডেসপারেট সিচুয়েশন এবং এখান থেকে একটি মোমেন্টাম ক্রিয়েট করা, রাজনৈতিক একটি ক্লাইম্যাক্স সিচুয়েশন তৈরি করা, এটা কারা করছে? এটা তো আজকে মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ওনারা যে দায় দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন, এবং আমাদের সুশীল সমাজে যারা আজকে বলছেন যে একটি সংলাপ হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো অ্যাট অল, যে এইটার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু এই ধরনের ডায়ালগের মাধ্যমে বরং আরো জটিল পরিস্থিতির দিকে আমরা যাবো। তাদের বরং বলা উচিত ছিল যে যারা এই সহিংসতা করছে, যারা এই রাজনৈতিক আন্দোলনের নাম দিয়ে আজকে বোমাবাজি করে নিরীহ সিভিলিয়ানদেরকে মারছে, তাদের বলা উচিত যে আপনারা এসব আগে বন্ধ করেন, তারপরে ভবিষ্যতে আগে সহিংসতা বন্ধ, তারপরে সংগ্রাম, সেটি আপনি বলতে যাচ্ছেন। জি, আমরা একটা বিরতি নেব। আপনারা দেখছেন লেট এডিশন আরএফএল থ্রেড পাইপের সৌজন্যে। বিরতির পরে এসেও আপনাদেরকে সাথে পাবো, সেটি আশা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। পারভেজ ভাই, আবারও আপনার কাছে ফিরে আসছি। সহিংসতা বন্ধ করার পরে সংলাপের পরিবেশ হবে, আবার উল্টো বলা হচ্ছে যে আগে সংলাপের প্রস্তাবে সরকার রাজি হোক, তাহলেই সহিংসতা বন্ধ হয়ে যাবে। এটা ভাইস ভার্সা চলছে, আসলে কোনটা আগে? ভাই, একটা জিনিস খুব ক্লিয়ার করি আমার পক্ষ থেকে, পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আমি কথাটা বলছি, দায়িত্ব নিয়ে বলছি। এই আন্দোলনটি কেন, সিম্পল কথা যদি বলি একেবারে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনরুদ্ধারের। বিএনপি থেকে, আমাদের দলীয় 20 দলীয় জোট থেকে আমরা ভোটের অধিকারটা হারিয়ে ফেলেছি, দেশের জনগণ সেটা বুঝতে পেরেছে। আমাদের আহ্বান হচ্ছে ভোটের অধিকারটা রিস্টোর হোক, যাতে সবাই ভোট দিতে পারে। এটা হচ্ছে নাম্বার 1। আলোচনার জন্য অনেক ইস্যু থাকবে, সেটা আরেকটা প্রসঙ্গ। আর যেটা আপনি বলছেন সহিংসতা, আমি খুব স্পষ্ট করে বলি, যেই দল জনগণকে আহ্বান করছে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য, সেই দল আত্মহননের জন্য নাশকতা করবে, সহিংসতা করবে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। এই কারণেই করবে না, কারণ আমি যে জনগণকে ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমি আন্দোলন ডাক দিয়েছি, সেই জনগণকে পুড়িয়ে আর যাই হোক আমার আন্দোলনকে আমি জনসমর্থন নষ্ট করবেন না। প্রশ্নই আসে। সুতরাং যখনই সরকার বুঝতে পেরেছেন আজল ভাই যে এই যে আহ্বান দেশটিতে রেখেছেন, 7টি দফা দিয়েছেন, এবং রাজু ভাই এবং সুভাষদা বলেছেন যে নাশকতার কথাটি চলে এসছে, বাট এটা তো হচ্ছে এখনকার মোমেন্টাম। কিন্তু আসলে সংকটটি তো 5 জানুয়ারি থেকে, গত 5 জানুয়ারি থেকে। আর রাজু ভাই যেখান থেকে শুরু করেছেন, এখান থেকে কোনো কিছু শুরুই হয়নি আদৌ। আর সবচেয়ে বড় কথা যেটা, যে নাশকতা ব্যাপারটা এমন একটা টার্মে চলে গিয়েছে যে সরকার এখন এটা এমনভাবে খেলছে যে নাশকতার যত বেশি বিন্যাস ঘটবে, যত বিস্তৃত করবে শব্দের, চয়নের এবং ভাষাগত, তত বেশি সরকারের এখন ক্যাপিটালাইজড হবে। ছোট্ট প্রশ্ন, যে আপনাদের কর্মসূচির আড়ালে নাশকতা হলে সেটা যেমন আপনাদের জনসমর্থনের উপরে বিরূপ প্রভাব ফেলবে, সরকার করালে সরকারের উপর কি সেটা বিরূপ প্রভাব পড়বে না? কথাটা এক্স্যাক্টলি সত্য, কিন্তু প্রশ্নটি হচ্ছে ওই যে যেখানে আমার নির্বাচিত অনির্বাচিত, জনসমর্থনহীন যেই খেলাটার মধ্যে সরকার পড়ে গিয়েছে, কারণ টোটালি এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। আমি চশমা পরি আর না পড়ি, আমি দেখতে পাচ্ছি আমি ভোটে আমার হাতে কোনো দাগ নেই, আমি 5 জানুয়ারি ভোট দিতে পারিনি, আমি 7 বছর আগে ভোট দিয়েছি, এই ভোট দেওয়ার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি। তো জনগণের মধ্যে যে স্পৃহাটা, এই স্পৃহাটা দমন করার একটাই প্রক্রিয়া। নাশকতা শব্দটি মার্কেট পেয়ে গিয়েছে, আমি এটাকে ব্র্যান্ডিং করছি, মার্কেটিং করছি, এমনভাবে করছি যে এটা করলে আমি বিরোধী দলকে ঘায়েল করতে পারছি। সো লেট ইট মেক ইট মোর বিস্তৃত করছি। সো এটার জন্য আমাকে আর কোনো কিছু করতে হচ্ছে না। সুতরাং রাজুন ভাই, সবচাইতে মজার ব্যাপারটা হচ্ছে
সুভাষদা যেটি বলেছেন, রাজু ভাই যেটা বলেছেন, হতে পারে আমি পার্থক্য একটা ছোট্ট হতেই প্রশ্ন পারে, করবো, please। কিন্তু পার্থক্যর জায়গাটা যেখানে হওয়া উচিত না সেটা হচ্ছে যে বাংলাদেশকে মেরে, বাংলাদেশকে বদ্ধ করে, বাংলাদেশকে আটকিয়ে আপনি কোনো কিছুরই সুবাতাস দিতে পারবেন না। সুতরাং ওই ডায়লগ শব্দ যারা অস্বীকার করতে চায়, আমার অপছন্দ হয় যে তারা আদৌ বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে কিনা। করে কিনা আমি একটা question করতে চাচ্ছিলাম। সংলাপের ব্যাপারে তার যে মন্তব্য, প্লাস হচ্ছে যে সহিংসতা বন্ধ হলে পরে সংলাপের পরিবেশ হবে, নাকি সংলাপের ঘোষণা আগে দিলে পরে সহিংসতা বন্ধ হবে, কোনটা আগে কোনটা পরে? এই ডামাডোলে পরে তো কোনোটাই হচ্ছে না। কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা নিয়ে আমি একটু দ্বিধায় আছি, কারণ আমি তো প্রায় বলি যে আমার মাথায় কত প্রশ্ন আসা, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যে বাজে বকিস নেই আর খবরদার। আপনি রাজনীতির খোলসে যে আবৃত্ত সন্ত্রাসবাদ, এটাকে লালন করেছেন এবং করছেন, এবং এটাকে আপনি আন্দোলনের তকমা দিচ্ছেন, এটাকেই বলছেন জনগণের অংশগ্রহণ। সংকটটা সেকে নেই। বিদ্রোহী কবি কাজী নজরুল তার যে রাজবন্দির জবানবন্দি দিয়েছিলেন, তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি, ওটাই হচ্ছে সুশীল সমাজের বক্তব্য হওয়া উচিত, যে আমি অন্ধবিশ্বাস লাভের লোভে আমি আপনার লোক ভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না। আমরা মিথ্যাকে স্বীকার করছি। আমি যেই অংশ বলছেন, আপনি দেখেন, আপনি জরিপের কথা বললেন, আমি একটা জরিপের কথা উল্লেখ করি, সেই জরিপটা আমার হাতে আছে। সেই জরিপে দেশে গণতন্ত্রের নামে নির্বাচিত একনায়কতন্ত্র চলছে, সাবেক সিইসি এটিএম শামসুল হুদার এই বক্তব্য সমর্থন করেন কি? 60% বলছেন না, সমর্থন করেন না। 1 মাস আগের ঘটনা। এটা কাদের জয়ী? প্রথম আলো। অথচ এই প্রথম আলোর এক জরিপ নিয়ে যে 10% মানুষ, তত্ত্বাবধায়ক সরকার 10% মানুষ ছাড়া আর সবাই এটাকে এর বিপক্ষে, এটা নিয়ে কত টক সোজা হয়েছে। আপনার এখানেই প্রায় 50টা হয়েছে। আমি বলছি যে এই যে প্রেক্ষাপটগুলো কেন তৈরি হলো, আপনি কেন সন্ত্রাসকে লালন করেছেন, পালন করেছেন? আপনি বলেননি 5ই মেতে মতিঝিল সমাবেশে, যেখানে ঢাকা শহরের সমস্ত ধ্বংস করার চক্রান্ত হয়েছিল, আপনি বলেননি রাজপথে নেমে আসুন জনগণকে? আপনি এই যে খোকাবাবু যে বসে আছে আমেরিকায়, যে বসে আছেন, খোকাবাবু বলেননি যে ফটিকছড়ির মতন সবাই নেমে আসুন? আপনি সিঙ্গাপুর থেকে এসেই বেগম খালেদা জিয়া আপনি বলেননি যে সাইদির ঘটনার পরে যখন এই দেশদ্রোহীরা মানুষ হত্যা করছিল, যখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এগিয়ে গিয়েছিল, আপনি কি বলেননি যে আপনি কি গণহত্যা হচ্ছে? এবং নিউ ইয়র্কে এক সাংবাদিকদের সাথে এক অনুষ্ঠানে সাদেক হোসেন কোকা বলেছেন যে সরকার সংলাপে রাজি হলে 24 ঘন্টার মধ্যে সহিংসতা বন্ধ হবে। কি কোথায় রাজি হবে? কোন প্রেক্ষাপটে? কতবার সংলাপের আহ্বান করেছে? আমি রেফারেন্স দিয়ে বলছি তো, আমি তো কোনো বানিয়ে কথা বলছি না। 2-2.5 বছর আগে প্রধানমন্ত্রী সংসদ নেতা হিসেবে বিরোধী দলের নেত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আসুন আমরা দুজনে মিলে সমাধান করি। এমনকি সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান সাহেব, তিনি একটি সার্চ কমিটি করেছিলেন নির্বাচন কমিশন, নির্বাচনকে আরো অর্থবহ করবার জন্য। সেখানে আপনি অংশগ্রহণ করেননি। আরেকবার আহ্বান জানালে অসুবিধা কি? আর বহুবার আহ্বান জানানো হয়েছে। এমনকি এই যে ব্যারিস্টার রফিকুল হক, সময় তো আছে। ব্যারিস্টার রফিকুল হকের কিন্তু বিএনপির প্রতি একটু তার দুর্বলতা রয়েছে। তিনি পর্যন্ত বলেছেন, যখন বেগম খালেদা জিয়ার অফিসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইত্তেফাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, উনি বলেছেন যে দুয়ারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া অফিসের ভিতরে বন্দী, তাকে ফিরিয়ে দিলেন, ফাজলামি পেয়েছেন, উনি এই ভাষায় বলছেন, লাথি মারো সংলাপে। আমি এই যে বলছি যে এই যে আজকের যে প্রেক্ষাপটে আপনি যতই কিছু বলেন না কেন, আমাদের দেশে একটা কোনো সংকট তৈরি হলে কিছু তামাদি সুশীল আসে। আমি এই 11 জনকে সেই অর্থে ফেলছি না, ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন, ওনারা ভালোর জন্যই করছেন, কিন্তু এটা ব্যর্থ হতে বাধ্যই। কারণ আমি বলছি যে বাংলাদেশের সংকটের মূল জায়গাটা কোথায়? বাংলাদেশের একটি অংশ বাংলাদেশকে পুড়িয়ে ছারখার করতে চায়। সেই ছারখারের জায়গায় মদত দিচ্ছে কারা? জি, এই সুশীলরা কি তাহলে এই ছারখারের জায়গায় মদত দিচ্ছে, বা সুশীলদের উপরে সরকারের আস্থাটা নেই কেন? না, এই অর্থ সুশীলদের প্রতি আস্থা নেই তা না, শুধু অবশ্যই আস্থা আছে। না, কারণ সুশীলদের এই প্রস্তাব আমি একটি অংশের কথা বলছি। নিয়ে কিন্তু বিরোধিতা করছে। আপনি পরে বলেন, জি, সুভাষ দা। আপনাকে স্যার বলছি। সুভাষ দা পরে বলেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে সুশীল সমাজের প্রতি বর্তমান সরকারের আস্থা নাই কেন। জি, আমি যদি আজকে প্রশ্ন করি এই অনিয়ারে বসে, আজকের সরকারের কার প্রতি বিশ্বাস আছে, আস্থা আছে, জনগণের প্রতি। সেই প্রশ্নের জবাবটা
নিশ্চয়ই সুভাষ দ্বারা দিবেন যে কার কার প্রতি জনগণের রাজু ভাই প্রতি বলেছেন যদি জনগণের আস্থা প্রতি। জনগণের প্রতি যদি আস্থা থেকে থাকে তাহলে কোন অহংকারে ওনারা সংলাপে যেতে জনগণ চাচ্ছেন তো না defy করছে। আজকে বলছেন আমি বলি ভাই আপনাদের আপনি ওপর পরে defy বলেন করছে। প্লিজ জি, আমি জি। আপনার সময় কথা বলবো না সহিংসতার জন্য সহিংসতা বন্ধের দায়িত্ব কার থাকে সরকারের সরকারের থাকে সরকার একবারও কি সেই দায়িত্বটি পালন করছে সে দায়িত্ব পালন করছে এবং সরকার অপরাধীরা একবারও ধরা পড়ছে আবার অপরাধীরা সেটারও আপনি বিরোধিতা শুনেন প্রতিবাদ প্রথমে হচ্ছে। সরকার চ্যালেঞ্জ করেছে প্রথমে সরকার 7 দিন সময় দিয়েছেন 10 দিন সময় দিয়েছেন আবার 7 দিন 5 দিন এভাবে ক্রমান্বয়ে বাড়াচ্ছেন এবং আইন শৃঙ্খলা সহ সকল ফোর্সকে এই কাজে নিয়োজিত রেখেছেন এত বেশি প্রেসারে রেখেছেন যে তারা দেশের থেকে দলের কাজে ব্যস্ত আছেন এখন আপনি দেখেন অহংকারটা এতদূর পর্যায়ে পৌঁছে গেছে যে কেউ ছোট হতে চাচ্ছেন না আমার কাছে প্রশ্ন যে আজকে বাংলাদেশের জনগণকে সহিংসতার হাত থেকে রক্ষা করবার দায়িত্ব যদি আপনি আমার সাথে একমত হয়েছেন যে সরকারের হয়ে থাকে তাহলে সরকার হয় তাদেরকে ধরবেন তাদের বিচার করবেন সেই বিচার কতদিন ধরে উনি ধরতে থাকবেন কতদিন ধরে এটা চালাবেন দেশের জন্য ওনারা বলে থাকেন যে এই যে 15 লাখ কোমলমতি শিশুরা পরীক্ষা দিতে পারছে না আপনার 91-96 কথা নিশ্চয়ই মনে আছে অনেকবার পরীক্ষা পিছানো হয়েছে 91-96 অনেক সহিংসতা হয়েছিল তখন আমাদের পেট্রোল বোমা দিয়ে নেত্রী মানুষ পুড়িয়ে মারা হয়েছিল পেট্রোল বোমা আসছে নতুন তখন কি করা হয়নি তখন ব্যাংক বিমা সমস্ত ধরনের পুড়িয়ে দেওয়া হয়েছে মানুষ মরেছে তো সেই সময় মানুষ মরেছে সুভাষ দা তথ্য সংগ্রহ করেন সেটা যেমন মনে খারাপ থাকলে ছিল নিশ্চয়ই এখন যেটা হচ্ছে এটা আরো বেশি খারাপ তাই না? সমস্ত হত্যাকাণ্ডের নিন্দা জানাই আমরা সমস্ত জি, হত্যাকাণ্ডের নিন্দা জানাই রাজু ভাই এখানে দেখেন একটা জিনিস আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম তখন পারভেজ আ, ভাইকে না সরকারের ওনাদেরকে ব্যবস্থা প্রশ্ন- নেওয়ার না, না, কথা তিনি না, বলেছেন আপনি ব্যবস্থা আপনার যেগুলো সময় নিচ্ছে কথা না আমি একটা বলবেন, প্রশ্ন জি। দিয়ে কথাটা শুরু করতে চাই জি জি বলেন। এই যে যারা আজকে লক্ষ লক্ষ লোক আজকে ঢাকা শহরে কিন্তু আমরা যেখানে চলছি বেশ জ্যাম হচ্ছে কিন্তু তো এই যে ডিফাই করছে মানুষ নেমে আসছে লক্ষ লক্ষ আজকে মানুষ যে রাজপথে বা চলাচল করছে গাড়ি ঘোড়া দিয়ে নিজস্ব এটা কারা করছে এরা কি বিএনপির সমর্থক এরা কি আপনাদের যে 20 দলীয় জোট তাদের সমর্থক যদি আপনাদের সমর্থক হয় তাহলে তাদের বাসায় থাকার কথা অবরোধ করার কথা তারা তো সেটা করছে না দে আর ডিফাইং আচ্ছা এখন তাহলে প্রশ্ন এসে যাচ্ছে যে যারা ডিফাই করছে তারা সরকার সমর্থক। সরকার তাদেরকে আবার তাদের গাড়ি থেকে বোম মারছে না সরকার ইউ সমর্থক ওয়ান্ট তারা। পিপল টু বিলিভ দিস আমাকে বলেন যে তারা যারা আজকে ডিফাই করে রাজপথে নেমে আসছে কাজে যাচ্ছে কর্মে যাচ্ছে বাজারে যাচ্ছে হাটে যাচ্ছে দোকানে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে বা অফিসে যাচ্ছে তাদেরকে সরকার গিয়ে পেট্রোল বোমা মেরে দিয়ে আসতেছে যে তোমরা বাসায় থাকো অবরোধটাকে সাকসেসফুল করে দাও আমার জন্য পতনটা খুব দ্রুত হয় না দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু সে সরকারের পতন হবে এটা না কি না তাহলে কেউ বলেছে? তাহলে তাই যদি না তাহলে এটা তাহলে বলছেন কেন যে এটা সরকারের মদতে করা হচ্ছিল এই কথাটা আপনারা বেশ কয়েকদিন ধরে বলছেন যে এবং এক ধরনের ডিজন করছেন আমি বললাম কোশ্চেনটা এরকম যে খালেদা জিয়া ম্যাডাম ওই বাড়িতে যখন থেকে উনি বললেন একটা ডেসপারেট একটা আন্দোলনের একটা উনি ভাব দেখাচ্ছেন যেখান থেকে আমি যাব না এবং তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে এই তাণ্ডব এই যে 56,000 বর্গ কিলোমিটার রক্তাক্ত জনপদ হলো হ্যাঁ যেই আমরা এই মানচিত্র আমরা পেয়েছি রক্তের বিনিময়ে সেই 71 সালে সেরকম একটা অবস্থানে কিন্তু আপনারা নিয়ে যেতে চাচ্ছেন দেশটাকে কি জন্য শুধু বলছেন যে একটি সংলাপের মাধ্যমে নির্বাচন এই তো আপনারা বলছেন প্রথমে আপনারা বললেন সমাবেশ করতে দেওয়া হচ্ছে না তারপরে বললেন কি যে সংলাপ এখন বলছেন যে নির্বাচন চাই তো সেই জায়গায় সংলাপটাই চাচ্ছেন এখন না না মূল মোদ্দা কথা কি এন্ড অফ দ্য ডে গেম প্ল্যানটা কি যে একটা নির্বাচনে কি নাজমুল ভাই বাংলাদেশের সব সমস্যার সমাধান করে দিবে সেটি একটি বড় আপদকালীন প্রশ্ন আপদকালীন তাই। জি সেটি না, একটি না, বড় প্রশ্ন তাহলে কি এই নেগোসিয়েশন করার জন্য এই এতগুলো নিরীহ মানুষকে মারা হলো এবং তাদের সঙ্গে কিভাবে সংলাপ হবে তাহলে যুক্তিসঙ্গত কোশ্চেন আপনার চলে এই আসছে না প্রশ্নের উত্তর জানবো পারভেজের কাছ থেকে আরেকটা বিরতি নিশ্চয়ই এরপর আমাদের সাথে থাকবে লেট এডিশন দেখছেন এসএ টিভিতে আরএফএল থ্রেড পেপের সৌজন্যে পারভেজ ভাই প্রথম আলোরই আরেকটি জনমত জরিপের ফলাফল বলি সেটি ছিল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছিলেন যে সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তার এই বক্তব্যের সাথে একমত হয়েছেন 62.99% আর দ্বিমত জানিয়েছেন 36.09 আর মন্তব্য দেননি 0.92 তাহলে যেই সহিংসতা হচ্ছে আপনি বলছিলেন যে সেটা দমনের দায়িত্ব রাষ্ট্র সর্বোচ্চ কঠোরতা দিয়ে সেটা দমন করার চেষ্টা করছে তারপরও জনমত জরিপ বলছে যে সরকার এখানে ব্যর্থ হচ্ছে রাজু ভাই আপনাকে ধন্যবাদ আমি একটা জিনিস খুব পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে কি দেখেন আমি কিন্তু ঠিক এই
মানে সহিংসতা বা এর দমনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এগুলি হচ্ছে কনসিকুয়েন্স। আপনি যখন ল অ্যান্ড সিচুয়েশন ব্রেক করবেন, নষ্ট হবে, সরকার যখন পতন শুরু হবে, এগুলি হবে, রাষ্ট্রের মধ্যে আরও অনাচার তৈরি হবে, সেটা হচ্ছে পরের ধাপ। কিন্তু আপনি একটু আগে আসেন, আপনি যে প্রশ্নই কিন্তু করেছেন যে একটা জনমত জরিপ, দ্যাট মিনস একটা পত্রিকা প্রকাশ করেছে অনলাইনে, কিছু সংখ্যক পাঠক সেটা পড়েছে, তার মধ্যে 15,000, 20,000, 22,000, 25,000 একটা সংখ্যক ভোটার সেখানে ভোট দিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। এটা হচ্ছে ব্যাপার। আপনি কিন্তু এটাকে মূল্যায়িত করার চেষ্টা করছেন, এবং আমরা যারা একটি পাঠক, নমুনা। হ্যাঁ, একটা নমুনা, একটা সিম্বলিক হিসেবে আমরা সেটাকে অনার করছি, কারণ এটা জনমত জরিপের রিফ্লেকশন হয়েছে। এবং সুভাষ দাও আক্ষরিক করতে আরও 2-1টা নমুনা উনি দেখিয়েছেন, যেখানে বোঝানোর চেষ্টা করেছেন যে সংলাপ টংলাপ এগুলি কিছু না। তাহলে আপনি 20,000, 22,000, 10,000, 5,000, মানে আউট অফ দ্যাট একটা পোষণ 7,000 বা 5,000, 2,000 সংখ্যকের লোকে জনমতটাকে হাইলাইট করার জন্য, ওটাকে আফোল্ড করার জন্য আপনি কিন্তু যানজীবন দেওয়ার চেষ্টা করছেন, বলছেন ইট ওয়াজ ট্রু, ইট ওয়াজ ঠিক। আমরা রাইট, যখন তার মানে এককভাবে একটি মত দিয়ে Yes. ফেলি, সেখানে জনমত জরিপটা নিশ্চয়ই তার চেয়ে একটু বেশি Absolutely. প্রতিনিধিত্ব তাহলে করবে। আপনি বুঝুন, সেই জনমত জরিপ তো হচ্ছে একটা পত্রিকার একটা পাঠকের আউট অফ ফুল জরিপের একটা খণ্ডিত অংশ। সেখানে 9 কোটি ভোটারের পার্টিসিপেশন ছাড়া আপনি গভর্নমেন্ট চালাচ্ছেন, 9 কোটি ভোটারের উৎসবকে আপনি তিরোহিত করেছেন, গলা টিপে হত্যা করেছেন। আপনি সেই সংকটকে পাশ কাটিয়ে ছোট একটি উদাহরণ দিয়ে জনমত জরিপকে নিয়ে আপনি আজকে ডাকঢোল পিটানো বলে বলছেন যে ইট ওয়াজ ওকে, জনগণ আছে। নো, এটা হিপোক্রেসির চূড়ান্ত নমুনা হবে নাজুন ভাই, যদি আমরা এই ধরনের জনমত জরিপকে আফোল্ড করি আর নির্বাচনটাকে পাশ কাটিয়ে যাই। আমি কোনোভাবে জাস্টিফাই করতে পারবো না আমার দেশের একটি জনগণ সেটা 52 ইউনিটে মরুক আর এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে মরুক। 43 বছর পরে আপনি যখন গণতন্ত্রের ধ্বজা উপরে তুলে ধরবেন আর এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের নামে বিচার বহিত হত্যা করবেন, 52 ইউনিটের লোকজন কাতরাবে, সেটা আমাকে দেখতে হবে। আর আমি আপনাকে সাধুবাদ জানাবো, বলবো যে আলোচনা নয়, ওটা নয়, নো। আপনি যে এই মানুষের 52 ইউনিট বন্ধ করতে পারেননি, দেশের জ্বলানো মুখ বন্ধ করতে পারেননি, এই ব্যর্থতার জন্যও তো আপনার ডায়লগ করা উচিত। আপনি বিরোধী দলের উপরে দাবি দিচ্ছেন যে বিরোধী দলের আন্দোলনের কর্মসূচির কারণে এটা হচ্ছে, দায় চাপানোর চেষ্টা করছেন, কথা বলছি সরকারের পক্ষ থেকে। ঠিক বিরোধী দলই কিন্তু পাল্টা বলছে যে না, আমরা জনগণকে সঙ্গে নিয়ে করছি, শুধু এটা আমাদের করার সুযোগ নেই। তার মানে কি ব্লেমটা কিন্তু কেউ দায় নিচ্ছে না। তাহলে আমার দেশের জনগণ যে মরছে, এই দায়টি কার? তাহলে আমরা যারা 5 জন বসে আছি, আমরাও তো জনগণ। ইউ কুড বি ভিকটিম, আই কুড বি ভিকটিম। তাহলে কি অবস্থাটা কি হবে? দায় আপনার জন্য সরকার নিচ্ছে না, আমার জন্য সরকার যারাই নিচ্ছে না। ঘটাক, যাদের তাহলে- কর্মসূচির আড়ালে এই ঘটনাগুলো ঘটছে, তাদের কি দায় নেই? না না, আমি একটা কথা বলি আপনাকে নাজুল ভাই, আপনি বলছেন বিরোধী দলের যে সুযোগ নিচ্ছে কাজটি বা কি? কেউ করছে। বিরোধী দলের কাজটি কি? যেহেতু সরকার বিরোধী দলের অস্তিত্বটা স্বীকার করছে না, দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ, সর্বোচ্চ আদালতের কারণে ওনার তত্ত্বাবধান বাতিল করে দিয়েছেন, সেই সর্বোচ্চ আদালত নিষিদ্ধকৃত পিপার স্প্রে 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে নিক্ষেপ করেছেন। কতটুকু অভদ্র হলে, কতটুকু অসভ্য হলে, আনসিভিলাইজড হলে পিপল ক্যান ডু সাচ স্টুপিড থিংস? আগুনে মানুষ পোড়ানোর ক্ষেত্রে কি এরকম শক্ত ভাষায় কখনো প্রতিবাদ করেছেন আপনি? You never can say Deshniti was asking someone to do these things. Deshniti স্পষ্ট তো বলেছেন, তিনি নাজুল ভাই। করতে বলেছেন সেটা না। No, মানে উনি কিন্তু আগুনে পুড়ে মারার মতো ভয়াবহতা, ভয়াবহতা, এটা তো আপনার এই না, এটা কি জার্মানি না, কি- নাজুল ভাই আমাকে পারুল বুঝতে ভাই, এটা হবে, কি retaliation? কোনোভাবেই কিন্তু তাহলে সুযোগ এটা নেই। কি তাহলে retaliation? শেষ, আমার কোনোভাবেই আমি আসছি, কোনোভাবেই সুযোগ নেই। আমি সরকারের উপরে দায় চাপাতে রাজি না। আমার কথা হচ্ছে ইট শুড স্টপ। হাউ, হোয়েন, হোয়াট, আই ডোন্ট নো। আই কেয়ার অনলি যে একটি লোক 52 ইউনিটে যাবে না এই অনাহুতভাবে আগুনে পুড়ে। সরকারের দায়িত্ব সেটা বন্ধ করা। কিভাবে করবে আমি সেই এক্সপ্লেন করতে চাই না। এই অভিযোগ পাল্টা অভিযোগ চলতে থাকবে আর মানুষ আগুনে পুড়তে থাকবে। না, মানুষ আগুনে, শেষের দিকে সময় কম। মানুষের আগুনে কারা পোড়াচ্ছে? আমি বললাম তো, পারভেজ ভাই যারা কর্মী তাদেরকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে কারা পোড়াচ্ছে। প্রত্যেকের মানুষ বিশ্বাস করে কারা পোড়াচ্ছে। এই জন্যই বলেছিলাম, সেই সুশীল সমাজ কিংবা বুদ্ধিজীবী বলতে যেটা বোঝায়, আমি সেই বিদ্রোহী কবির কথা আবার রিপিট করছি দর্শকদের জন্য, যে আমি অন্ধবিশ্বাস, লাভের লোভে, রাজভয় বা লোক ভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না। আমরা অনেকে জেনে শুনে মিথ্যাকে স্বীকার করছি। উনি বলছেন পেপার স্প্রে, আমি তো সব জায়গায় বলছি এটা অন্যায়, অন্যায়, অন্যায়। 21শে আগস্ট তো গ্রেনেড ছুঁড়ে মেরে ফেলেছেন। অন্যায়ের তো না মাত্রা না না, এই যে বলছো তো গ্রেনেড ছুঁড়ে মেরেছেন। 15 আগস্টের কথা বাদ দিলাম, শাহমেস কিবরিয়াকে হত্যা করেছেন, অসংখ্য নেতাকে হত্যা করেছেন। আপনি এখন স্প্রে নিয়ে আছেন, আপনি তুলনামূলক বিচারে আসেন না। আজকের প্রেক্ষাপটটা কেন তৈরি হয়েছে? আপনি গাজীপুরে যখন সমাবেশ করতে গিয়েছেন, তার সমাবেশটা কেন হয়নি? আবার প্রথম নম্বর জরিপে যাই,
সেই জরিপে বলেছে যে ছাত্রলীগ যে তারেক ক্ষমা না চাইলে খালেদাকে কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। ছাত্রলীগ ঘোষণা কি যৌক্তিক? 21,799 জন এটা অংশগ্রহণ করেছেন। আপনি 68% বলছে ছাত্রলীগের ঘোষণাটি যৌক্তিক। আমি জরিপ নিয়ে কথাগুলো আসতে বলে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যেই বিলেত থেকে উনি পড়াশোনা করে এসেছেন, তাদের অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নির্বাচনের 2 মাস পরে জরিপ করেছে। তারা বলেছে যদি গত 5 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতো, বিএনপি করতো, জামাত করতো, তাহলে এই নির্বাচনের প্রেক্ষাপটটা কি হতো। সেখানে স্পষ্ট করেছে 42% ভোট পেত আওয়ামী লীগ, 35% সেটা ট্রাই করলেন না কেন? না, আমার ট্রাই এটা না, আপনি করতে দেননি। আপনি মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করেছেন। আপনি 550-এর উপরে স্কুল নষ্ট করে জ্বালিয়ে ফেলেছেন, 582 মানুষ পুড়িয়ে হত্যা করেছেন, শিশু হত্যা করেছেন, গবাদি পশু হত্যা করেছেন, গাছ সমস্ত হত্যা করে দিয়েছেন। আপনি সাতক্ষীরাকে লাহোর করাচি বানিয়েছিলেন। কাদের মততে? কিসের মততে? এমকিউএম এর মতো। এই যে ব্যাপারগুলো আবার এটা জাস্টিফাই করছেন যে আন্দোলন। আপনি গত 1 বছরে 11টি সমাবেশ করেছেন, প্রত্যেকটা সমাবেশের 70 থেকে 80% হচ্ছে ওই জামাত শিবির নির্ভর সমস্ত নেতাকর্মী। বিএনপি তো বিএনপির জায়গায় নাই। এইভাবে বিএনপি চললে বিএনপি করার মতন লোক খুঁজে পাবেন না বিএনপি। জি বাস্তবতা সেখানেই। জি, আমরা শেষের দিকে চলে এসেছি আরডি আপা। এই মাঠে বিএনপির অনুপস্থিতি বা কম উপস্থিতি, বিপরীতে জামাত শিবিরের উপস্থিতি এবং তৎপরতা অনেক বেশি। এমনকি চলমান সহিংসতার ক্ষেত্রে একটি অভিযোগ আছে, তারাই বেশি যুক্ত এসব ঘটনায়। যারা ধরা পড়ছে, যাদের পরিচয় জানা যাচ্ছে, গণমাধ্যমে আসছে, সেটা তাই বলে। এবং অনেকে বলছে যে জামাতের কারণে বিএনপির বদনাম হচ্ছে, এই কথা অনেকে বলে। আমি আপনার প্রথম প্রশ্নটা ছিল হলো, প্রথম প্রশ্নটা কি ছিল আমাকে এখন হ্যাঁ, প্রথম প্রশ্নটা, দ্বিতীয়টা জামাত। প্রথম প্রশ্নটা ছিল সুভাষদার কথায় আসি আমি। সুভাষদা বলেছেন যে 5ই জানুয়ারির আগে যে সহিংসতা হয়েছে, 5ই জানুয়ারির আগে যে সহিংসতা হয়েছে, তার একটু আগে আমি যাই। মাগুরার একটা নির্বাচন নিয়ে, একটা নির্বাচনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়কের বিল আনবার জন্য 173 দিন হরতাল হয়েছে। এবং যে সহিংসতা হয়েছে, কেন হয়েছে? একটা ফেয়ার নির্বাচনের জন্য, নির্বাচন পদ্ধতি পরিবর্তনের জন্য। তাহলে 5ই ফেব্রুয়ারি নির্বাচনের, সরি 5ই সুভাষদা ফেব্রুয়ারি বলেছে তো চলে আসছে, 5ই জানুয়ারি নির্বাচনকে একটা ইনক্লুসিভ নির্বাচন যাতে হয়, সেজন্য বিএনপির দাবি ছিল কি? তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষ, নির্দলীয়, তত্ত্বাবধায়ক বা যে কোনো নামে দিতে পারে, নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে 5ই জানুয়ারি নির্বাচনটা যাতে হয়। সরকার বিএনপিকে নির্বাচনে আসতে দিবে না বলে টালবাহানা করে সারা বাংলাদেশে সন্ত্রাসের বীজ রোপণ করেছে। কারণ সরকারকে সেদিন না যাওয়ার গণতান্ত্রিক অধিকার নিশ্চয়ই যে কোনো দলের আছে, সেটা করেনি, নির্বাচন প্রতিহত করার অধিকার কি আছে? সরকারকে অপেক্ষা করতে হতো। মাত্র এত বড় বিরোধী দল, বাংলাদেশের 35%-এর উপরে সমর্থক যেই দলের, সেই দল কোন উপায়ে কিভাবে সরকার একটা নির্বাচনে আনবে, এই ক্রেডিটটা সরকার নিতে পারে নাই। কারণ হচ্ছে 5ই জানুয়ারি নির্বাচনটা কখনোই ফলপ্রসূ নির্বাচন হতো না। জনগণের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের অধিকার জনগণ পেত না। এটা বিএনপি, জনগণের এই কথাটা বিএনপি বিশ্বাস করে। কারণ আপনি দেখেন 5ই জানুয়ারি নির্বাচনের আগে সরকার যেভাবে নির্বাচন কমিশনকে নিয়ে তামাশা করেছে, যেভাবে এরশাদের নাটক সাজিয়েছে, যেভাবে, সেই জন্যই তো আপনাদের আন্দোলন, যেভাবে আমরা শুধু একটি, কিভাবে আমরা কেএম হাসানকে যখন ওনারা মেনে নিতে পারেন না, তখন আমরা কিভাবে শেখ হাসিনা নির্বাহী প্রধানমন্ত্রী, সমস্ত দায়িত্ব তার, সারা মন্ত্রিত্ব সবাইকে, বিএনপি সবাইকে ডেকে ডেকে মন্ত্রী বাড়ি থেকে ধরে ধরে তুলে এনেও যদি এরশাদের মতো মন্ত্রিত্ব দিয়ে দিতেন, তাও তো সম্ভব না। ওনার অন্তর্বর্তীকালীন সরকারের অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছিল। এক্স্যাক্টলি। রাজু ভাই, জি একদম শেষে চলে এসেছি। এই ধরনের, আচ্ছা বলেন। তারাঙ্ক সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন, তখন কিন্তু 2 দল কাছাকাছি চলে এসেছিল, যে শেখ হাসিনাকে, যেটা প্রফেসর মাজিদুদ্দিন আহমদও কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছেন, আমি সমর্থন করি তার কথা। তিনি, তারাঙ্ক সাহেবের এখানে হয়েছিল শেখ হাসিনাকে নির্বাহী প্রধানকে রেখে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সমস্ত দায়িত্ব এবং সমস্ত কিছুতে প্রেক্ষাপট তৈরি হয়েছিল। একজনই যথেষ্ট, ওই যে যথেষ্ট একজন,
যিনি লন্ডন থেকে বললেন যে জি, সে কারণে হয় নাই। রাজু ভাই একদম সময় শেষ। এই যে- সুভাষ আমি দার বলছি এই যে কথার সাথে আমি একমত নই। বিএনপি যুগ্ম মহাসচিব একেবারেই সালাউদ্দিন একমত নই। আহমেদের সবশেষ যে বিবৃতিটি গতকাল প্রকাশিত হয়েছে, সেখানে বলা সমস্ত হচ্ছে যে ক্ষমতা হাতে এই রেখেছে অবরোধ সেদিন। আপনারা এবং এই বিবৃতিগুলো পান করতে হরতাল- তালেবান স্টাইল লাদেনদের মতন কে একজন না, ফ্যাক্সে পাঠায় এটাই ওনারা আপনারা যেভাবে প্রচার করে দেন। যেভাবে বাজারে আসতেছে বলেন। এবং সেটা চলবে হ্যাঁ। যদি সংলাপের মাধ্যমে সুরাহা না হয়, তাহলে এই অবরোধ হরতাল চলবে, মানে এই নাশকতা লাদেন স্টাইলে চলবে। তাহলে কি প্রেস না, তাহলে তো পরিষ্কারই হয়ে যাচ্ছে যে তারা কারা এসব করছে। আপনি দেখেন সামাজিক যোগাযোগের মাধ্যমে বলছে যে গেরিলা যুদ্ধের জন্য তৈরি হয়ে যান, পুলিশ, বিজিবি এবং সরকারি কর্মচারীদের দিকে আপনারা আক্রমণ চালিয়ে যান। কে বলছে এটা? প্রশ্ন এইখানে এটা আমি বলি, বলেন না, আচ্ছা বলেন। শুনেন, কে বলছে? নাম বলেন এটা না। এটা 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 আমি নিয়ে আসছি, কপি দিয়ে দেবো হ্যাঁ, আপনাদেরকে। বলেন না কে বলছে, নাম বলেন, কবি লাগবে, নাম বলুন এখানে আপনি। এখানে নাম হচ্ছে রুমি হক, সাম রুমি হক। এটা আপনারও বন্ধু হতে আচ্ছা, পারে, শুনেন, আমি কিভাবে না বুঝবো না এটা? বলছি সেখানে যুক্তিটা না, দেখেন। এটা কোন যুক্তি না, হতে পারে পারভেজ না। ভাই, না, কোথাকার কার কোন বক্তব্য সোশ্যাল কোথায়? নেটওয়ার্কে না, কে না, লিখবে, পারভেজ ভাই, তার আসলে- দায় দায়িত্ব আমাকে না, নিতে না, হবে। পারভেজ ভাই, লাদেন শুনেন। স্টাইলে কেউ না, না, লিখলে আমাকে এসে বলতে হবে, এটা হবে না। তাহলে তো এটাও সালাউদ্দিন সাহেব না হতে পারে। Anyway, না না, ওইটা বিএনপির প্যাডে পাঠানো হয় আচ্ছা, নিয়মিত শুনেন। ওনাদের বিবৃতি। হ্যাঁ, শুনেন। সেটাই। আপনি আর বললে তো হচ্ছে না, 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 রাজু ভাই, শুনেন, এটা তাহলে কোনো বিবৃতি- বলতে- না, না, সরকার সাতজন কংগ্রেসম্যানের বিবৃতি তো সেটা তো ভুয়া, আপনারা ফ্যাব্রিকেটেড। তাই যে আপনি কি ওটা করছেন এখন? না, 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 এসব বিবৃতি কিন্তু বিএনপি ডিজোন করে না। এইভাবে এবং সেটা পাঠিয়ে ওনাদের বিশ্বাসযোগ্য কাছে নয়। আবার নিশ্চিত করা হয়। এইভাবে যদি আমরা এই যে বার্টার ট্রেডের যেই ব্যবস্থাটা করেছে আমাদের সুধীজনরা, আমাদের যারা মুরব্বী আর কি, সিনিয়র সিটিজেন্স, যে আমরা জানেন যে 70-এর দশকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে ফরেন কারেন্সি কম ছিল, তখন বার্টার ট্রেড করা হতো বিভিন্ন বড় বড় রাষ্ট্রের সঙ্গে, যেমন রাশিয়ার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, যে আমরা পণ্য পাঠাতাম, ওরা আমাদেরকে খাদ্য দিত, চাল দিত, গম দিত। রাশিয়া তো গমের সব। কিন্তু এই এখন কি এটা কি ব্যক্তিগুলো তো বার্টার ট্রেড? সমাজের বিশিষ্ট এবং তারা কিন্তু সমাধানটাই আমি চান, শেষ করি। শান্তিটাই চান, নাকি? এখন আপনি এই সমাধানটা বলেন, এই পেট্রোল সমাধানটা কি বোমার হতে পারে? মাধ্যমে মানুষ মেরে এখন যদি বলেন যে বার্টার ট্রেড আসেন, এটা এসব সব বন্ধ হয়ে যাবে, আপনারা একটু আলাপে বসেন, দুই নেত্রী 2 কাপ না, না, কফি বা চা খান। BNP একটু কথা বলতে পারি? সন্ত্রাস বন্ধ করার আমি একটু দায়িত্ব কথা বিএনপি বলতে নেয়নি, পারি? এটা করে না, 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 দায়িত্ব নেয়নি। না, এটা সেই দায়িত্ব জায়গায় নিয়ে আপনি শেষ আমি করে কি একটু কথা বলতে পারি? নাজমুল ভাই, 10 সেকেন্ড জি। না, সেই বিএনপি জায়গায়- বিএনপি সরকারে কথা নেই। বলতে পারি? জি, বিএনপি তো জানে না একটুখানি, কেন আমি 10 সেকেন্ড একটু আপনার কাছে আচ্ছা, আপনারা কোনো রকম রাজি না, কোনো রকম রাজি না, বিএনপি কে আপনারা কোন জায়গায় দৃশ্যমান এই যে আমি কথা বলছি, এটা আন্দোলন। আপনাকে 10টা সেকেন্ড সময় দিন, শেষ শেষ আমরা করুন। একশো লোকের সমাবেশ করতে পারেন না। জি, আপনি তো আমার উত্তরটাই দিতে পারলেন না, যে আমি যে বললাম এই যে মানুষগুলো যে লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকা শহরে নেমে আসছে এবং দেশের বিভিন্ন জায়গায় এই যে চলাচল করছে, তারা কারা? তারা যদি বিএনপির অনেক সমর্থক বলেছেন, হয়ে থাকে, অনেক রাজু ভাই, বলেছেন, আপনার অনেক এই তারা কথা যদি বলেছেন। বিএনপির হয়। সমর্থক হয়ে থাকে, তাহলে তারা ডিফাই আপনার এই করছে। কথা সত্যি হয়। আপনারা তাহলে- যদি ওনারা তাহলে আমরা দুর্নীতি- বলবো, ধন্যবাদ, রাজু ভাই, রাজু ভাই, দেশের ধন্যবাদ, কোনো ধন্যবাদ, সময় কোর্ট নেই, ধন্যবাদ, কোনো ধন্যবাদ, সমস্যা ধন্যবাদ, নেই। ভাই, ছেলেমেয়ে আমাকে শেষ করতে হবে। ছেলেমেয়ের পরীক্ষা দেওয়ার মানুষ আজ এখানে শেষ করছি, কাল আবার শুনবো অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ